টি-20-র সাথে ওয়ানডে দলের ক্যাপ্টেন্সিও পেলেন লিটন দাস। 2027 বিশ্বকাপ তার অধীনে বিসিবির আশ্বাস। লিটন শেখ মেহেদীকে শোকজে নিয়ম ভেঙেছেন বলে ভুল রিপোর্টের সমাধান মিলবে কোন পথে গেলে। টাইগার্স ট্রেনিং এ চনমনে সবাই, মুশফিক আশায় সিনিয়র ক্রিকেটার থেকে মুশি যেন কোচের ভূমিকায়। ইতালির ঘরের ছেলে অবশেষে ফিরলেন ঘরে। মানচিনির অধীনে দেখা যাক আজদুরিরা কি করে। স্বাগত খেলা যোগে, আপনাদের সাথে আছি খালিদ জামিল। সামনে থেকে নেতৃত্ব দিতে ব্যর্থ হওয়ায় ওয়ানডে ক্যাপ্টেন্সি হারালেন মেহেদী মিরাজ। 27-এর বিশ্বকাপ পর্যন্ত 50 ওভারি ক্রিকেটের নেতা লিটন দাস। সভাপতি তামিম বলছেন টি-20-তে ভালো করায় ওয়ানডেতে কাজটা সহজ হবে তার। বোর্ড মিটিং শেষে কোচদের আলটিমেটাম দেয়া ও ভারত সিরিজ নিয়ে সন্দিহানের কথা জানিয়েছেন বিসিবি সভাপতি। সাইফুল রূপকের রিপোর্ট। Liton Das will be the white ball captain. Shanto will continue as red ball captain. জিম্বাবুয়ে সফর যেন একটা ফাঁদ। সাকিব তামিমের যেই পরিণতি হয়েছিল একই পরিণতি হলো মিরাজ এবং শান্তর। 2011 সালে জিম্বাবুয়ে সিরিজে ক্যাপ্টেন্সি করেছিলেন সাকিব, ভাইস ক্যাপ্টেন ছিলেন তামিম। সেবার ওয়ানডে সিরিজটা খারাপ খেলায় দুজনই সেই লিডারশিপ রোল থেকে ছিটকে গিয়েছিলেন। মুশফিকুর রহিম পরবর্তীতে ক্যাপ্টেন্সি পেয়েছিলেন। 2026 মিরাজ ক্যাপ্টেন্সি করেছেন, শান্ত ভাইস ক্যাপ্টেন্সিতে ছিলেন, দুজনই ছিটকে গেলেন। নতুন ওডিআই ক্যাপ্টেন লিটন কুমার দাস, তাহিদ হৃদয় তার ডেপুটি। কেন এই পরিবর্তন, সেই ব্যাখ্যাই বোর্ড মিটিং শেষে দিয়েছেন সভাপতি তামিম ইকবাল। I personally think and my board personally think we should be two captain so that properly plan করা যাবে white ball, properly plan করা যাবে red ball. So এটাই। And Liton has gotten মানে যেটা আমি কিছু আগে বললাম যে এটা ওর জন্য নতুন কিছু না। He has on and off he has been doing it. T20 has done well, and I'm hopeful and I wish him all the very best. He will take this team forward. দেখেন রিসেন্ট টাইমসে যে একটা ইনজুরিজ হয়েছে, অনেকগুলো ফাস্ট বোলার্স ইনজুরি হয়েছে। এখন যখন আপনার তিনটা ক্যাপ্টেন থাকবে, প্রতিটা ক্যাপ্টেন তার ফরম্যাটে কিন্তু চাবে তার বেস্ট পেস বোলারকে খেলাইতে। সে ওটা ডিমান্ড করে, সেটা চায়। সো এইসব ধরনের অনেক ইস্যুসই ফেস করতে হয় when you have three different captains. Now when you have a white ball and a red ball captain, I think they can plan according to it and then go further. কোচদের নিয়েও একটা আলোচনা বা কানাঘুষা ছিল। জিম্বাবুয়ে সিরিজে বাজে খেলার পর আসলে কোচদের নিয়ে কি ভাবনা? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গুঞ্জন ছিল ব্যাটিং কোচ আশরাফুলকে নিয়ে নাকি বোর্ডের অনেক পরিচালক পুরোপুরি সন্তুষ্ট না। আফটার জিম্বাবুয়ে আমার সাথে পুরো কোচিং স্টাফ প্লাস অল প্লেয়ার্সের সাথে মিটিং হয়েছে। আমি তাদেরকে একটাই মেসেজ দিয়েছি আমাদের বোর্ডের পক্ষ থেকে যে ইউ শুড হ্যাভ আ 6 months প্ল্যান, যে 6 মাসে আজকে এখান থেকে কোন জায়গায় বাংলাদেশ ক্রিকেট টিম থাকতে হবে, এই জায়গায় এই পুরো একটা প্ল্যান রেডি করে আমাদেরকে দেওয়া। এটা আমাদের বোর্ডের সাথে ওটা অ্যালাইন থাকতে হবে অ্যান্ড দেন উইল ওয়ার্ক টুয়ার্ডস ইট। আফটার 6 months উইল গোয়িং টু রিভিউ যে কতটুকু অ্যাচিভ হয়েছে না হয়েছে। ক্যাপ্টেন লিটন, ভাইস ক্যাপ্টেন তাহিদ হৃদয় দায়িত্ব পেয়েছেন। তাদের প্রথম অ্যাসাইনমেন্টটা কবে? সেপ্টেম্বরে। ভারত কি আসবে বাংলাদেশে ওয়ানডে খেলবে? ভারতকে হোস্ট করতে যে কোনো ক্রিকেট বোর্ডে চায়, কারণ ভারতকে হোস্ট করতে পারলে অনেকভাবেই লাভবান হওয়া যায়। ক্রিকেটারও ভারতের বিপক্ষে খেলতে চায়। সেই জায়গাটাতে ভারতের বাংলাদেশ সফর নিয়ে কতটা পজিটিভ বাংলাদেশ ক্রিকেট বোর্ড? বিসিসি এর সাথে বিসিবি মেইলসের এক্সচেঞ্জ হচ্ছে। আমরা চেষ্টা করছি যে সব দিক থেকে আমি আশা করি তারা আসবেন। এটা আসলে বাংলাদেশের ইন্ডিয়া সিরিজ যখন হয়, the excitement is in different level, I'm sure, from the journalists, from fans, cricketers, everyone, and I'm very hopeful that they'll come. Bangladesh is an extremely safe country. বোর্ড মিটিং এর আগে আরেকটা বিষয় আসলে আলোচনা হচ্ছিল বা কানাঘুষা চলছিল যে আগামী বিপিএল কি মাঠে গড়াবে কিনা। তবে বোর্ড মিটিং শেষে সভাপতি তামিম ইকবাল সে আগের কথাটাই নতুন করে বললেন যে বিপিএল একেবারে যে ছিটকে যাচ্ছে বা হবেই না, বিষয়টা তেমন না। যদি ভালো মানের ফ্র্যাঞ্চাইজি পাওয়া হয়, একদম পজিটিভ থাকা যায় বিপিএল নিয়ে, যে ভালো টুর্নামেন্ট হবে, তাহলেই আসলে মাঠে গড়াতে পারে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। সাইফুল রূপক, ৭১।
অস্ট্রেলিয়া সফরের আগে দলে ভাইটাল প্লেয়ারদের ইনজুরির মিছিল টনক নড়েছে বিসিবির, আর সেখান থেকেই হার্ডলাইনে তামিম ইকবালের বোর্ড। মেডিকেল ডিপার্টমেন্ট আর ট্রেনার শুধু নয়, শোকজ নোটিশ পেয়েছেন ইনজুরিতে পড়া লিটন দাস আর আচরণবিধি ভাঙার জন্য শেখ মেহেদীও। বিসিবির ইতিহাসের নজিরবিহীন চিঠিতে জানতে চাওয়া হয়েছে সমস্যাটা আসলে কোথায়। রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশ আসছে তাই ক্রিকেট অস্ট্রেলিয়া সেজেগুজে রেডি। পূর্ণ শক্তির টেস্ট স্কোয়াড গঠন করেছে তারা, কিন্তু বাংলাদেশ দুর্গের চেহারাটা দেখুন। মূল তারকাদের অনেকেই আউট অফ সাইট। ইনজুরির ধাক্কায় ছিটকে গেছে বেশ কয়েকটা বড় নাম, আর তাতেই রংহারা বাংলাদেশ সাইড। সবচেয়ে বেশি জল ঘোলা হয়েছে লিটন দাসের ইনজুরি নিয়ে। জিম্বাবুয়েতে গেছেন, তবে ম্যাচ না খেলেই ফিরে এসেছেন। তাতে কোনো সমস্যা নেই, কিন্তু গোলমাল হয়েছে বিসিবির অনুমতি না নিয়ে তিনি গিয়েছিলেন চায়না। যদিও জানা যাচ্ছে সিঙ্গাপুরে উন্নত ট্রিটমেন্টে যাওয়ার আগেই বিসিবির সব প্রশ্নের উত্তর দিয়ে গেছেন টাইগারদের ওয়ানডে ও টি-20 ক্যাপ্টেন। অস্ট্রেলিয়া সফরের আগে বোলারদের ইনজুরির তালিকা এমনিতেই লম্বা, তার উপর আবার যোগ হয়েছেন লিটন দাস। এখনো আসার দ্বিতীয় টেস্ট থেকে খেলতে পারবেন। নাহিদ রানা তো মিসই করছেন পুরো ট্যুর। তাসকিন অলরেডি আছেন অস্ট্রেলিয়ায়, তবে পুরনো ইনজুরির দেখভাল করিয়ে যোগ দেবেন দলের সাথে। তবে রানা দেশে ফিরে আসবেন আর যোগ দেবেন রিহ্যাবে। আসলে আমাদের ফিজিওস আছে কয়টা? যদি ধরেন যারা আমাদের সাথে আছেন তাদের চেয়ে ভালো কেউ অ্যাভেলেবেল যদি বিসিবির বাইরে থাকতো, বিসিবি অবশ্যই তাদের সাথে যোগাযোগ করতো। কিন্তু ইনজুরি ম্যানেজমেন্ট নিয়ে বিসিবির মেডিকেল বিভাগের ওপর নাখোশ বোর্ডের হাই কমান্ড। তাদের সাথে শোকজ করা হয়েছে ট্রেনার আর ফিজিওদেরকেও। যদি কেউ তার কাজ ঠিকভাবে না করে, সে যেই হোক না কেন, দে উইল বি আনসারেবল। সো এটাও তো আমার মনে হয় না পাস্টে কোনো সময় হয়েছে যে সিলেক্টর বলেন, ফিজিওস বলেন বা মেডিকেল ডিপার্টমেন্ট থেকে যারা আছেন তাদেরকে নোটিশ দিয়ে তাদেরকে এনে অলরেডি তাদের সাথে ডিসকাশন হয়েছে। প্রবলি আমাদের ম্যানেজমেন্ট আর একটু বেটার করতে হবে। আমরা একটা রিহ্যাব ম্যানেজার অলরেডি হায়ার করেছি। আপনারা জানেন সে আগে ছিল মারিও। হি ইজ গোয়িং টু কাম ব্যাক ইন বাংলাদেশ, লুক আফটার দ্য রিহ্যাব পার্ট। সমস্যা সমাধানের দিকেও হাঁটছে বিসিবি। কারণ দর্শানোর নোটিশ দিলেও তামিম ইকবালের কমিটি বুঝতে পারছে ম্যানেজমেন্ট তাদের রিহ্যাব চালায় ফিজিক্যাল টেস্টের রিপোর্টের ওপর। সেই রিপোর্টে ভুল থাকলে তখন ফিজিও বা ট্রেনাররা সঠিক সাপোর্টটা দিতে পারেন না। তাই হাসপাতাল পরিবর্তন বা একাধিক জায়গার রিপোর্ট নেওয়া থেকে শুরু করে বিদেশি ফিজিও ফেরানোর কথাও ভাবছে বিসিবি। তবে সমাধান করতে হবে চটজলদি। খালিদ জামিল, ৭১। টিমমেট কখনো কখনো কোচ হয়ে ওঠেন। বাংলাদেশ দলে সেই আলাপটা মুশফিককে নিয়ে বারবারই ওঠে। অস্ট্রেলিয়া সিরিজের আগে মিরপুরে অনুশীলনে মুশফিকুর রহিমকে দেখা গেল এক ভিন্ন রোলে। কোচের সাথে আলাপ আর মুমিনুলদের সাথে অভিজ্ঞতা ভাগাভাগি করার কাজটা ভালোভাবেই করেছেন মিস্টার ডিপেন্ডেবল। আবু নাইমের রিপোর্টে বিস্তারিত। লার্ন ফ্রম দ্য এক্সপার্টস। মুশফিকুর রহিম তো খেলার এক্সপার্টই, কেবল ভালো ছাত্র নন, পুরোটা ক্যারিয়ারে ছিলেন সিরিয়াস মনোযোগী ছাত্র। তবে অভিজ্ঞতা তাকে যেন এখন নিয়ে গেছে শিক্ষকের কাতারে। সমবয়সী তামিমরা বোর্ড প্রেসিডেন্ট হয়েছেন, ওদের মধ্যে কেউ কেউ এখন আছেন কোচের দায়িত্বেও। কিন্তু মুশফিক এখনো রয়ে গেছেন 22 গজে, সতীর্থ হয়ে বলতে পারেন দলের ফাদার ফিগার। ব্যাটার মুশফিক শুধু রান এনে দেবেন না, রানে ফেরাতেও সহযোগিতা করবেন। প্র্যাকটিস সেশনে সতীর্থদের এভাবে পরামর্শ দিয়েও থাকছেন পাশে। মুমিনুল হকের সাথে এই ছবিটা খেয়াল করলেই বুঝবেন সৌরভদের জন্য মুশি কেবল একজন সতীর্থই না, মাঝে মধ্যে কোচের ভূমিকাটাও নিচ্ছেন। গেল প্রায় 2 দশকে বাংলাদেশ একবারও অস্ট্রেলিয়ায় টেস্ট খেলেনি, বলতে গেলে সুযোগটাই আসেনি। এবার যাও আসলো, ততক্ষণে রেগুলার প্লেয়ারদের ইনজুরি পেয়ে বসলো। মিডল অর্ডারে যে লিটন হাল ধরেন তিনিই এখন রিকভারি সেশনে পড়ে আছেন। চিন্তাটা তাই বাড়ছে, সেই সাথে খানিকটা নিশ্চিন্তেও থাকা যাচ্ছে। লিটন সেকেন্ড টেস্টে ফিরলে ব্যাপারটা ব্যালেন্স করা যাবে। আর ততক্ষণে প্রথম ম্যাচটাতে বাড়তি দায়িত্ব নিতে মুশফিক তো আছেনই। এই ছবিটা দেখুন, অজি কন্ডিশনে ঠিক কেমন সুইং সামলাতে হবে সেই ব্যাপারটা নিয়েই হয়তো আলাপ হয়েছে কোচ ফিল সিমন্সের সাথে। যে কোনো ফরম্যাটে অজি কন্ডিশনে খেলার রেকর্ড আছে হাতে গোনা কয়েকজনের, তার মধ্যে নামটা মুশফিকুর রহিমের সবার আগে আসবে। 2015-2022 দুই বিশ্বকাপে দলের সাথে ছিলেন তিনি, সেই অভিজ্ঞতাটাও নিশ্চয়ই কাজে দেবে এবার। কারো রিকভারি সেশন, কারো হার্ডওয়ার্ক। বুধবার মিরপুরে ব্যস্ত সময় গেছে টাইগারদের। বিশেষ করে সৌম্য সরকারকে সময় নিয়ে সেন্টার উইকেটে ব্যাটিং করতে দেখা গেছে। হোয়াইট বলে নিয়মিত সৌম্য, সব ঠিক থাকলে খেলবেন রেড বলে। কাছ থেকে প্র্যাকটিসটা দেখেছেন ফিল সিমন্স। ব্যাট বলের খেলায় কোচকে স্যাটিসফাইড করতে পারলে প্রথম ম্যাচেই একাদশে মিলে যেতে পারে চান্স।
একটা ভালো খবর দেয়া যাক, ইনজুর শরীফুল বল হাতে নিয়েছেন। ফুল রিদমে না হলেও খালেদ মুশফিকদের সাথে বোলিংয়ে নিজেকে কিছুটা ঝালিয়ে নিয়েছেন। তবে সেটা খুব বেশি না হলেও মেডিকেল টিমের জন্য সিদ্ধান্ত নিতে যথেষ্ট হবে। ফুল রিদমের শরীফুলকে হয়তো সেকেন্ড টেস্টেই পাওয়া যাবে, তবে প্রথম ম্যাচে এই খর্বশক্তির দল নিয়ে লড়তে হবে শান্তদের, আর চ্যালেঞ্জটা সেখানেই। আবু নাইম, ৭১। 5 বছর পর টেস্ট দলে সুযোগ দুহাত ভরে তা নেয়ার অপেক্ষায় আছেন সৌম্য সরকার। 2015 সালে হওয়া অভিষেকে খেলেছেন মাত্র 16টি টেস্ট। ক্যারিয়ারের একটাই শতক, সেটাও নিউজিল্যান্ডের বিপক্ষে তাদেরই মাটিতে। এবার অস্ট্রেলিয়ার সাথে বাউন্সি উইকেটের চ্যালেঞ্জ নিয়ে বড় ছবল মারতে পারবেন আশা জাগানিয়া সৌম্য। বিস্তারিত মইন হাসানের রিপোর্টে। স্লোটে পাওয়া বলে দারুণ টাইমিং, বলটা যেন উড়ে যাচ্ছিল ওভার বাউন্ডারির দিকে। সৌম্য সরকারের ব্যাটে সেই পরিচিত শট। আয়েশ করে তাকিয়ে দেখছিলেন কোচ ফিল সিমন্স। তবে পরের বলেই দেখে শুনে ডিফেন্স, যেন নিজেকেই মনে করিয়ে দিলেন অস্ট্রেলিয়ার বাউন্সি কন্ডিশনে ধৈর্যের বিকল্প নেই। 2021 সালের পর আবারও টেস্ট দলে ফিরেছেন সৌম্য সরকার। সবশেষ টেস্ট খেলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুরে। 2015 সালে অভিষেকের পর এখন পর্যন্ত খেলেছেন 16টি টেস্ট, যেখানে রয়েছে একটি সেঞ্চুরি আর 4টি হাফ সেঞ্চুরি। সুযোগটা দুহাত ভরে নেয়ার উপলক্ষ এলো। সরকার সাহেব তা কতটা পারবেন তা সময়ের হাতে। তবে সিরিজটা যখন অস্ট্রেলিয়ার সাথে, সহজ হবে না হিসাব কিতাব। বাউন্সি উইকেটে সৌম্য অবশ্য বেশ ক্লিয়ার কাট। তবে প্রতিপক্ষ যখন অস্ট্রেলিয়া, চ্যালেঞ্জটা সহজ নয়, যদিও ওরকম কন্ডিশনে খেলার অভিজ্ঞতা রয়েছে সৌম্য সরকারের। তার একমাত্র টেস্ট সেঞ্চুরিটি এসেছিল 2019 সালে নিউজিল্যান্ডের হ্যামিল্টনের সেডন পার্কে। সেদিন 149 রানের দুর্দান্ত ইনিংসে ছিল 21টি 4 আর 5টি ছক্কা। 1 রানের জন্য হাতছাড়া হয় 150। সেই ম্যাচেই সৌম্যর সঙ্গে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ, করেছিলেন 146 রান। অস্ট্রেলিয়ার বিপক্ষে 2 টেস্ট খেলার অভিজ্ঞতা আছে সৌম্যর। 2017 সালের সেই সিরিজে অবশ্য ব্যাট হাতে নিজের সামর্থ্যের প্রমাণ দিতে পারেননি। ক্যারিয়ারের বিভিন্ন সময় সুযোগ পেলেও ধারাবাহিক হতে না পারাই ছিল সবচেয়ে বড় আক্ষেপ। পরিসংখ্যান বলছে টেস্টে 30 ইনিংসে ব্যাট করে 18 বার ক্যাচ আউট হয়েছেন সৌম্য। বোল্ড হয়েছেন 5 বার, এলবিডব্লিউ 2 বার। আগ্রাসী ব্যাটিং করতে গিয়ে ক্যাচ তুলে দেওয়ার প্রবণতায় বারবার কাল হয়েছে তার। অস্ট্রেলিয়া সফর সামনে রেখে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল। ইনজুরিতে লিটন দাস না থাকায় সুযোগ এলে সৌম্য সরকারকে নিতে হবে বাড়তি দায়িত্ব। আর দ্রুত রান তোলার ক্ষেত্রে এই বাঁহাতি ব্যাটারের ওপরেই থাকবে দলের অন্যতম বড় প্রত্যাশা। মঈন হাসান, ৭১। ঘরের ছেলে ফিরলেন ঘরে, আর সেই প্রত্যাবর্তনে ইতালির ফুটবল দাঁড়িয়ে মহাকাব্যিক এক 3-এর সমীকরণের সামনে। 3 বিশ্বকাপে না খেলার আক্ষেপ, 3 বছর আগে ইউরো জয়ের স্মৃতি, 3 বছর পর টানা পড়েন, কিংবা 3 বছর পর আবারও দলের হাল ধরা দ্য গ্রেট রবার্তো মানচিনির। অভিমান ভেঙে ইতালিকে বিশ্বকাপ জেতাতে ফিরলেন মাস্টার মাইন্ড। বিগত বেশ কয়েকদিনের নাটকীয়তার পর এবার চুক্তি স্বাক্ষরের অপেক্ষায় মানচিনি। এই 3কে ঘিরে কত স্বপ্ন, কত হতাশা, কত প্রাপ্তি আর অপ্রাপ্তির গল্প ইতালির। 3 যে শুধুমাত্র একটা সংখ্যা না, যেন ইতালির ভাগ্যের অলিখিত উপাখ্যান। 3 বছর আগে এই সংখ্যাই লিখেছিল ইউরোপ জয়ের মহাকাব্য। তারপর কেটে গেছে 3টা বছরে, স্বপ্ন ভেঙেছে, ছন্দ থেমেছে, গৌরব যেন হারিয়েছে একেবারে নিশ্চুপে। এর মাঝে আরো কত নির্মম 3, টানা 3টা বিশ্বকাপে নেই 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। 3-এর এই সমীকরণের মুখে দাঁড়িয়ে অতীতের গৌরব, বর্তমানের গ্লানি আর আগামী দিনের আশায় ইতালি জাতীয় ফুটবল দল। কিন্তু এই 3-এর সমীকরণের সামনে প্রশ্ন এখন একটাই, যে হাত একদিন ট্রফি ছুঁয়েছিল, সেই হাতই কি আবার ছুঁয়ে দেবে হারিয়ে যাওয়া ইতিহাস? যে সেনাপতি একদিন নীল আকাশে উড়িয়েছিলেন বিজয়ের পতাকা, তিনিই কি আবার জাগিয়ে তুলবেন আজুরিদের ঘুমিয়ে পড়া গর্জন? আর ঠিক সেই সময়ে যেন পুরনো সেনাপতি আবার ফিরছেন যুদ্ধক্ষেত্রে। পুরনো চাল ভাতে বাড়ে, নীতিতে কামব্যাক, দ্য রিটার্ন অফ দ্য কিং। 3 বছর পর আবারও ইতালি জাতীয় দলের কোচ হতে যাচ্ছেন রবার্তো মানচিনি। শুধু বাকি একটা সিগনেচার, আর তারপরে
নীল জার্সি ডাগআউটে ফিরবেন ইউরোজয়ী সেই মাস্টারমাইন্ড। 3 বছর আগে সৌদি আরবের দায়িত্ব নিতে ইতালিকে বিদায় বলেছিলেন মানচিনি। এরপর যেন অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়। একের পর এক কোচ পরিবর্তন, মাঠের বাজে পারফরমেন্স, ট্যাকটিক্যাল বিভ্রান্তি আর ড্রেসিং রুমের অস্থিরতা সব মিলিয়ে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি হারিয়ে ফেলেছিল নিজেদের পরিচয়। সবশেষ ধাক্কাটা আসে যখন আন্দ্রেয়া পিরলোকে কোচ করার পরিকল্পনা ভেস্তে যায়। একটা রাশিয়ান বেটিং কোম্পানির সঙ্গে তার সম্পৃক্ততা নিয়ে বিতর্ক তৈরি হলে পুরো পরিকল্পনায় পড়ে মুখ থুবড়ে। সেই সংকটের দায় কাঁধে নিয়ে পদত্যাগ করলেন ইতালিয়ান ফুটবল কিংবদন্তি পাওলো মালদিনিও। এক ঢিলে 2 পাখি নয়, বরং এক সংকটে 2 বড় নাম হারায় ইতালিয়ান ফুটবল। এরপরে নড়ে চড়ে বসে ইতালিয়ান ফুটবল ফেডারেশন। সভাপতি জিওভান্নি মালাগো জানিয়েছেন রবার্তো মানচিনির সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, এখন শুধু আনুষ্ঠানিক স্বাক্ষরের অপেক্ষা। এই মানচিনি 2021-এ ইতালিকে ইউরোপের সেরা বানিয়েছিলেন। তার অধীনে দল খেলেছিল দারুণ আক্রমণাত্মক ফুটবল। তবে সেই সফলতার মাঝেও ছিল 2022 বিশ্বকাপে না যাওয়ার তিক্ত স্মৃতি। এরপর 2023 সালে সৌদি আরবের দায়িত্ব নেন রবার্তো মানচিনি। কিন্তু এত সবের পরও প্রশ্ন ওই একটাই, ক্যান মানচিনি ব্রিং ইতালি ব্যাক? আবার কি জেগে উঠবে আজদুরিরা? এখন অপেক্ষা একটা সিগনেচারের, তারপর শুরু পুরনোতেই ইতালির নতুন অধ্যায়। তাজিন খন্দকার, 71। একটা ভুল সিদ্ধান্ত বদলে দিয়েছিল বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের গতিপথ। আর্জেন্টিনার বিপক্ষে সুইজারল্যান্ডের ব্রিল এমবোলোকে দেখানো লাল কার্ডটি সঠিক ছিল না। নতুন নির্দেশনায় তা স্পষ্ট করেছে ফুটবলের আইন প্রণেতা সংস্থা আইএফএবি। তবে সিদ্ধান্ত সংশোধনের সুযোগ নেই। তাই আবারও প্রশ্ন উঠছে, ভিএআর কি ফুটবলে ভুল কমাচ্ছে নাকি নিয়মের জটিলতা তৈরি করছে নতুন বিতর্ক? আরো জানাচ্ছেন জুবায়ের নূর। স্কোরলাইন তখন 1-1, ম্যাচের বয়স 72 মিনিট। আর্জেন্টিনার বিপক্ষে সমতায় ফিরে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে সুইজারল্যান্ড। ঠিক সেই সময় মাঠে ঘটে ম্যাচের সবচেয়ে বিতর্কিত ঘটনা। আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসের সঙ্গে সংঘর্ষে পড়ে যান ব্রিল এমবোলো। শুরুতে পারেদেসকে হলুদ কার্ড দেখান রেফারি, কিন্তু ভিআর পর্যালোচনার পর বদলে যায় সিদ্ধান্ত। সেখানেই স্বপ্ন পরিণত হয় দুঃস্বপ্নে। পারেদেসের কার্ড প্রত্যাহার করা হয় আর ফাউলের অভিনয়ের অভিযোগে এমবোলোকে দেখানো হয় দ্বিতীয় হলুদ কার্ড, অর্থাৎ লাল কার্ড। 10 জনের দলে পরিণত হয় সুইজারল্যান্ড। কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন এমবোলো। অতিরিক্ত সময়ে ম্যাচ জিতে 3-1 ব্যবধানে সেমিফাইনালে উঠে আলবিসেলেস্তেরা। তবে সেখানে ব্রিল এমবোলো ছিল নির্দোষ, সেখানে লাল কার্ডটি ছিল ভুল। শুধু রায়টি এসেছে বিশ্বকাপ থেকে সুইজারল্যান্ডের বিদায়ের পর। বিতর্কের কেন্দ্রে ভিআরের ভুল খেলোয়াড় শনাক্তকরণ ধারা। এই নিয়মের উদ্দেশ্য একজনের অপরাধে ভুল করে অন্য খেলোয়াড়কে কার্ড দেখানো হলে সেটি সংশোধন করা। কিন্তু এখানে ভিআর শুধু খেলোয়াড়ের পরিচয় বদলায়নি, বদলে দিয়েছিল অপরাধের ধরনও। পারেদেসের সম্ভাব্য ফাউল যাচাই করতে গিয়ে নতুন করে এমবোলোর সিমুলেশন শনাক্ত করা হয়। আইএফএবি স্পষ্ট করেছে ভিআর সঠিক অপরাধীকে চিহ্নিত করতে পারবে, কিন্তু মূল সিদ্ধান্তের বাইরে গিয়ে নতুন অপরাধ তৈরি করে শাস্তি দিতে পারবে না। অথচ গ্রুপ পর্বে যুক্তরাষ্ট্র প্যারাগুয়ে ম্যাচেও একই ব্যাখ্যা প্রয়োগ করা হয়েছিল। টিম রিমের হলুদ কার্ড তুলে নিয়ে ডাইভের অভিযোগে কার্ড দেখানো হয় মিগুয়েল আলমিরনকে। অর্থাৎ এটি শুধু একটি ভুল সিদ্ধান্ত নয়, ছিল নিয়ম বোঝার পদ্ধতিগত বিভ্রান্তি। সুইচ কোচ মুরাত ইয়াকিন সেদিনই বলেছিলেন এই সিদ্ধান্ত তাদের বিশ্বকাপ শেষ করে দিয়েছে। এখন আইএফএবির ব্যাখ্যা তার ক্ষোভকেই সত্য প্রমাণ করেছে। তবে ভুল স্বীকারে ফিরবে না এমবোলোর কান্না, বদলাবে না ফলাফলও। জুবায়ের নূর, 71। বাবা, ও তো দিবু, চিৎকার করে উঠলেন লিওনার্দো আলবারেসিনের ছেলে রামিরো। ততক্ষণে এমিলিয়ানো মার্টিনেজ, যার ডাকনাম দিবু, তিনি সজোরে চেষ্টা করে যাচ্ছেন কাদায় আটকে যাওয়া পিকআপ ট্রাকটার ব্যবস্থা করতে। আর্জেন্টিনার সিয়েরা দে লস পাদ্রেস এলাকায় ঘটা এক ঘটনা থেকে জন্ম নিল দারুণ এক গল্প। গ্রামীণ পরিবেশে ঘুরতে যাওয়ার শখ মার্টিনেজের। সেখান থেকেই ওই এলাকায় পিকআপ ট্রাক নিয়ে ঘুরতে বের হন। সাথে তার বন্ধুও ট্রাক নিয়ে বেরিয়ে পড়েন। টানা বৃষ্টিতে আর্জেন্টিনার বিভিন্ন অঞ্চলে কাদা জমে গেছে, আর তাতেই হলো বিপত্তি। প্রথমে দিবুর বন্ধুর গাড়ি গভীর কাদায় আটকে যায়। সেটা টেনে বের করতে গিয়ে তার নিজের শক্তিশালী ট্রাকটাও যায় আটকে। দুটি গাড়ি অচল হয়ে পড়লে বিপদটা বেড়ে যায়।
আর ঠিক তখনই ঘটনাস্থলের পাশ দিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন স্থানীয় বাসিন্দা লিওনার্দো আলবারেসিন ও তার ছেলে রামিরো। তারা সাহায্য করতে এসে অবাক হন, আরে এ তো আর কেউ নন, বিশ্বকাপ জয়ী গোলরক্ষক দিবু মার্টিনেজ। আন্তরিকভাবে আলবারেসিন ও তার ছেলের সাথে কথা বলেন মার্টিনেজ। কিভাবে আটকে গেল গাড়ি সে কথাও জানালেন। দড়িতে লাগা জটের কারণেও পড়তে হচ্ছিল সমস্যায়। এরপর লিওনার্দো তার কাছে থাকা মাল্টিপারপাস ছুরি দিয়ে দড়ির শক্ত গিঁট কেটে দেন। নতুন পরিকল্পনায় উদ্ধার কাজ চলতে থাকে। সবাই মিলে টানা 3 ঘন্টা বৃষ্টি আর ঠান্ডার মধ্যে চেষ্টার পর দুটি গাড়ি কাদা থেকে তোলা সম্ভব হয়। আর এই সময়টুকুতে দিবুর সাথে অনেক গল্প হয় লিওনার্দো ফ্যামিলির। গাড়ি উদ্ধার হওয়ার পর 2022 বিশ্বকাপ ফাইনালে রান্ডাল কুলোমুয়ানির ঠেকানো শটের এক পোস্টার ও জাতীয় দলের জার্সিতে স্বাক্ষর করেন মার্টিনেজ। বিদায়ের মুহূর্তটা ছিল আরো চমকে দেওয়ার মতো। নিজের গায়ে থাকা আর্জেন্টিনার অফিসিয়াল পার্কা, যা শীতের জ্যাকেট হিসেবে পরিচিত, তা খুলে লিওনার্দোর হাতে তুলে দেন। আর মার্টিনেজ জানান, তোমরাই আজ আমাকে বাঁচিয়ে দিলে। আবেগ আপ্লুত হয়ে পড়েন ওই সমর্থক, আটকে রাখতে পারেননি চোখের পানি। এমন এক ঘটনায় যেন নিজের পুরনো পরিচয়টা নতুন করে চেনালেন দিবু। আর আর্জেন্টাইনরা কতটা ভালোবাসায় মুড়িয়ে রেখেছে এই দলকে, সেটাও বোঝা গেল আরো একবার। মঈন হাসান, ৭১। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।